হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা আছে, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, ভারত একটি সাংবিধানিক যুক্তরাষ্ট্র, অর্থাৎ দেখো যেখানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন সুস্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। সংবিধান প্রণেতারা ভারতীয় যুক্তরাষ্ট্রকে এমনভাবে গঠন করেছেন যাতে জাতীয় সংহতি অটুট থাকে এবং একই সঙ্গে রাজ্যগুলোর প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হয়। অধ্যাপক ডাইসির মতে ক্ষমতা বন্টন ছাড়া প্রকৃত যুক্তরাষ্ট্র কল্পনা করা যায় না। ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রশাসনিক আইন সংক্রান্ত আর্থিক ক্ষমতার বিভাজন করা হয়েছে। তবে বাস্তবে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য সুস্পষ্ট, বিশেষত প্রশাসনিক ক্ষমতার ক্ষেত্রে কেন্দ্রের হস্তক্ষেপের সুযোগ বেশি, যা ভারতীয় যুক্তরাষ্ট্রের অন্যতম বৈশিষ্ট্য। তারপর বলা হচ্ছে দেখো, ভারতের প্রশাসনিক ক্ষমতা বন্টন। এই পয়েন্টের মধ্যে কি বলা হচ্ছে দেখো, ভারতের সংবিধানে প্রশাসনিক ক্ষমতা বন্টনের ক্ষেত্রে কেন্দ্রের ভূমিকা তুলনামূলকভাবে বেশি। সংবিধানের বিভিন্ন ধারায় কেন্দ্র ও রাজ্যের প্রশাসনিক সম্পর্ক স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখানে 1 নম্বর পয়েন্ট বলা হচ্ছে সংবিধানের 73 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে সংসদ যেসব বিষয়ে আইন প্রণয়ন করতে পারে সেই সব বিষয়ে কেন্দ্র প্রশাসনিক ক্ষমতা ভোগ করবে। এছাড়া আন্তর্জাতিক চুক্তি সন্ধির ক্ষেত্রে কেন্দ্রের এখতিয়ার প্রসারিত হয়, যা রাজ্যের ক্ষমতাকে সীমাবদ্ধ করে। 2 নম্বর হচ্ছে সংবিধানের 162 নম্বর ধারা। রাজ্য সরকারের প্রশাসনিক ক্ষমতা নির্ধারণ করা হয়েছে এই ধারায়। রাজ্য তাদের রাষ্ট্র তালিকার এই বিষয়গুলিতে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে পারবে, তবে যৌথ তালিকার বিষয়ে কেন্দ্রের আইন প্রণয়ন করলে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা সংকুচিত হয়ে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে দেখো, সংবিধানের 256 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে রাজ্যের শাসন ব্যবস্থা এমনভাবে পরিচালিত হতে হবে যাতে তা সংসদ প্রণীত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রয়োজনে কেন্দ্র রাজ্যকে নির্দিষ্ট নির্দেশ দিতে পারে যা কেন্দ্রের প্রাধান্যকে প্রতিষ্ঠা করে। তারপর বলা হচ্ছে দেখো, সংবিধানের 257 নম্বর ধারা। এই ধারায় বলা হয়েছে রাজ্য কেন্দ্রের প্রশাসনিক ক্ষমতার পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। কেন্দ্র প্রয়োজনে রাজ্যকে নির্দেশ দিতে পারে, বিশেষত সামরিক ও পরিবহন সংক্রান্ত বিষয়ে কেন্দ্র রাজ্যকে বাধ্য করতে পারে। এবারে তারপরে বলা হচ্ছে দেখো, সংবিধানের 258 নম্বর ধারা। বাকি অংশটুকু আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি এই সাবজেক্টে কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা কেউ ভাবছো স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা করবে, সেক্ষেত্রে তোমরা নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখো এবারে হচ্ছে দেখো, সংবিধানের 258 নম্বর ধারায় কি বলা হয়েছে, রাষ্ট্রপতি রাজ্যের সম্মতি নিয়ে রাজ্য সরকারকে কেন্দ্রীয় প্রশাসনিক কিছু দায়িত্ব অর্পণ করতে পারেন। একইভাবে রাজ্যপালও কেন্দ্রীয় সরকারের অনুমতি নিয়ে কিছু প্রশাসনিক দায়িত্ব কেন্দ্রীয় সরকারের হাতে তুলে দিতে পারে। 6 নম্বর বলা হচ্ছে দেখো, সংবিধানের 262 নম্বর ধারা। অন্তরাজ্য নদী ও নদী উপত্যকা সংক্রান্ত বিরোধ মেটানোর ক্ষমতা কেন্দ্রের হাতে রাখা হয়েছে। সংসদ চাইলে আইন প্রণয়নের মাধ্যমে এই বিষয়কে সুপ্রিম কোর্ট বা অন্যান্য আদালতের এখতিয়ারের বাইরে রাখতে পারে। তারপর বলা হচ্ছে দেখো, সংবিধানের 263 নম্বর ধারা। রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধনের জন্য অন্তরাজ্য পরিষদ গঠন করতে পারে, আর এই পরিষদের কাজ হবে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সহযোগিতা বাড়ানো এবং দ্বন্দ্ব নিরসন করা। এবার সমালোচনা দেখে নাও। প্রথমত বলা হচ্ছে দেখো, কেন্দ্রের নিয়ন্ত্রণ অধিক পরিলক্ষিত হয়। সেখানে কি বলা হচ্ছে দেখো, ভারতের প্রশাসনিক কাঠামো যুক্তরাষ্ট্রীয় হলে কেন্দ্রের নির্দেশ মানা বাধ্যতামূলক। সংবিধানের 256-257 নম্বর ধারা অনুসারে কেন্দ্র রাজ্যের প্রশাসনিক কার্যক্রম সরাসরি হস্তক্ষেপ করতে পারে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি শাসনের সুযোগ। সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি শাসন জারি করে কেন্দ্র রাজ্যের প্রশাসন দখল করতে পারে। অতীতে একাধিকবার এই অপরাধ
অপব্যবহার হয়েছে, যেমন 1968 সালে কেরালা সরকারের পতন ঘটানো হয়েছিল। তৃতীয়ত হচ্ছে জরুরি অবস্থার সময় রাজ্যের ক্ষমতা হ্রাস। জরুরি অবস্থা জারি হলে রাজ্যের প্রশাসনিক ক্ষমতা প্রায় সম্পূর্ণভাবে কেন্দ্রের হাতে চলে যায়। এটি ভারতীয় যুক্তরাষ্ট্রের মূল নীতির পরিপন্থী। চতুর্থ বলা হচ্ছে অন্তরাজ্য বিরোধ নিষ্পত্তিতে কেন্দ্রের কর্তৃত্ব। অন্তরাজ্য নদীর জল বন্টন সংক্রান্ত সমস্যা সমাধানের সংবিধানের 262 নম্বর ধারা অনুসারে কেন্দ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যা রাজ্যগুলোর মধ্যে অসন্তোষ সৃষ্টি করতে পারে। এবার হচ্ছে উপসংহারে কি বলা হচ্ছে দেখো, ভারতের প্রশাসনিক কাঠামো কেন্দ্রের দিক থেকে শক্তিশালী হলেও এটি জাতীয় সংহতি ও প্রশাসনিক দক্ষতা বজায় রাখার জন্য গৃহীত হয়েছে। অধ্যাপক পায়েলির মতে ভারতের বহুজাতিক বহুভাষিক সমাজ ব্যবস্থায় একতা রক্ষার জন্য শক্তিশালী কেন্দ্রের প্রয়োজন। অতীতে কেন্দ্রের দুর্বলতার কারণে ভারত বহির আক্রমণের শিকার হয়েছে, তাই সংবিধান রচয়িতারা কেন্দ্রকে শক্তিশালী করেছে। তবে রাজ্যের ক্ষমতা যাতে অযথা খর্ব না হয় এবং প্রশাসনিক ভারসাম্য রক্ষা করা যায় সেদিকে দৃষ্টি দেওয়া জরুরি, কারণ রাজ্যের স্বাতন্ত্র্য ক্ষুণ্ণ হলে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বৃদ্ধি পেতে পারে, যা জাতীয় সংহতির জন্য হুমকি স্বরূপ। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর।